আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি ২৬ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়। অধ্যায়টির নাম কি? আর্থিক বিবরণী। তো আজকে আমি আলোচনা করব এই আর্থিক বিবরণীর দ্বিতীয় পর্ব। আজকের পর্বে থাকবে বিশদ আয় বিবরণী কিভাবে প্রস্তুত করব এইটা নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব বিশদ আয় বিবরণীর ফরম্যাটটা আমরা কিভাবে প্রস্তুত করব। মনে রাখতে হবে, এই অধ্যায়ের অঙ্কগুলো যদি আমরা পারতে চাই তাহলে আমাদেরকে ফুল ফরম্যাটটা মাথায় রাখতে হবে। কেমন? তো তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিবা। যদি আমার কথা শুনতে পাও তাহলে আমি এখনই কিন্তু ক্লাসটা শুরু করে দিব। কেমন? একটু দ্রুত আমাকে জানাবা যে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, আমার কথাগুলো ক্লিয়ার কিনা। তো আমি তার আগের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি ওই বিষয়গুলো যদি তোমার মাথায় থাকে, যদি তুমি ওই বিষয়গুলো পারো, তাহলে আশা করি আজকে আমি যেই বিষয়টা আলোচনা করব এটাও তুমি বুঝতে পারবা। আজকে আমাদের আলোচনার মূল বিষয় বিশদ আয় বিবরণী। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম বিশদ আয় বিবরণী কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এই যে দেখো, বিশদ আয় বিবরণী দুই প্রকার। একটু জানাবেন বিশদ আয় বিবরণী কয় প্রকার? দুই প্রকার। আমরা গত ক্লাসে যতটুকু পড়েছিলাম ততটুকু কি মনে আছে সবার? বিশদ আয় বিবরণী কয় প্রকার? দুই প্রকার। একটু জানাবেন বিশদ আয় বিবরণী কয় প্রকার? দুই প্রকার। বিশদ আয় বিবরণী কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। এই এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা আমরা প্রস্তুত করব কোন প্রতিষ্ঠানের জন্য জানেন? এই এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা আমরা প্রস্তুত করব সেবামূলক প্রতিষ্ঠানের জন্য। সেবামূলক প্রতিষ্ঠান। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করব আমরা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমি আবারও বলতেছি, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা আমরা প্রস্তুত করব সেবামূলক প্রতিষ্ঠানের জন্য। এবার আসেন আমরা কিভাবে প্রস্তুত করব। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা আমরা প্রস্তুত করব সকল মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় সকল ব্যয় আমরা যদি বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা আয় বিবরণীটা প্রস্তুত করতে পারবো, অর্থাৎ নিট আয় বাহির করতে পারবো। নিট আয় বাহির করতে পারবো। তাহলে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর ক্ষেত্রে ভালো করে বুঝেন, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর ক্ষেত্রে নিট আয় মানে নিট মুনাফা আমরা কিভাবে প্রস্তুত করব? সকল আয় থেকে সকল আয় থেকে সকল আয় থেকে আমরা কি বাদ দিব? সকল ব্যয় বাদ দিব। সকল আয় থেকে আমরা কি বাদ দিব? সকল ব্যয় বাদ দিব। তাহলে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা বুঝতে পারছি আমরা। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা আমরা কিভাবে প্রস্তুত করব? সকল আয় থেকে আমরা সকল ব্যয়টা কি করে দিব? বিয়োগ করে দিব। সকল আয় থেকে সকল ব্যয় আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা পারবো। কেমন? এবার আসো, যদি এটা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী হয় তাহলে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটা তিন প্রকার।
তাহলে বিশদ আয় বিবরণী 3 প্রকার, মানে 3টা ধাপে বাইর করতে হবে। এই যে দেখো, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী ভালো করে বুঝো। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটাকে 3 ভাগে ভাগ করি। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীকে 3 ভাগে ভাগ করি। একটু জানাবেন বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীকে কয় ভাগে ভাগ করে? 3 ভাগে। 1, মোট মুনাফা। প্রথমে বাইর করতে হবে মোট মুনাফা। প্রথমে বাইর করতে হবে কি? মোট মুনাফা। তারপরে বাইর করতে হবে পরিচালন মুনাফা। তারপরে আমরা বাইর করব নিট মুনাফা। এই যে দেখেন, তাহলে বিশদ আয় বিবরণীকে আবার আমরা 3 ভাগে ভাগ করছি। বিশদ আয় বিবরণীকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথমে আমরা বাইর করব মোট মুনাফা, তারপরে বাইর করব পরিচালন মুনাফা, তারপরে আমরা বাইর করব নিট মুনাফা। তাহলে প্রথমে বাইর করব কি? প্রথমে বাইর করব মোট মুনাফা, তারপরে বাইর করব আমি পরিচালন মুনাফা, তারপরে আমি বাইর করব নিট মুনাফা। এবার আসেন, মোট মুনাফা বাইর করার কিন্তু একটা সূত্র আছে। দেখেন, মোট মুনাফা বাহির করার একটা সূত্র আছে। মোট মুনাফা বাইর করার সূত্রটা কি? এই যে দেখেন, মোট মুনাফা বাইর করার সূত্রটা হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। দেখেন, মোট মুনাফা বাইর করার সূত্রটা কি? মোট মুনাফা বাইর করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এবার এই নিট বিক্রয়টা না প্রশ্নে বাইর করে দেওয়া থাকবে না, এবং এই বিক্রিত পণ্যের ব্যয়টাও প্রশ্নে বাইর করে দেওয়া থাকবে না। এই জিনিসগুলো আমাদেরকে বাহির করে নিতে হবে। আর এটা বাহির করার জন্য আমরা একটা ফরম্যাট অনুসরণ করব। দেখো, এখন আমরা মোট মুনাফা বাইর করব। মোট মুনাফা বাইর করার জন্য প্রথমে আমাদেরকে বাইর করতে হবে নিট বিক্রয়। দেখেন, নিট বিক্রয় আমরা কিভাবে বাইর করব ভালো করে বুঝেন। নিট বিক্রয় আমরা কিভাবে বাইর করব? এই যে দেখেন, নিট বিক্রয় আমরা বাইর করব। প্রথমে আমরা বিক্রয় কথাটাকে লিখব। এই বিক্রয় কথাটা কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। বিক্রয় কথাটা রেওয়া মিলে থাকবে। আমরা বিক্রয়ের টাকাটা লিখব। এই বিক্রয়ের সাথে যোগ করব অলিখিত বিক্রয়। এই অলিখিত বিক্রয় কথাটা সমন্বয়ে দেওয়া থাকবে। সমন্বয়ে দেওয়া থাকবে, এটা যোগ করব। তার থেকে বাদ দিব বিক্রয় ফেরত। এই বিক্রয় ফেরত এটা রেওয়া মিলও থাকতে পারে এবং এটা সমন্বয়ও থাকতে পারে। বিক্রয় ফেরত এটা রেওয়া মিলও থাকতে পারে, সমন্বয় থাকতে পারে। তারপর বাদ দিব বিক্রয় বার্তা। এই বিক্রয় বার্তাটা সবসময় রেওয়া মিলে খুঁজে পাবা। এরপরে আমরা বাদ দিব মুনাফাবিহীন বিক্রয়, এটা সমন্বয়ে থাকবে সবসময়। তারপরে আমরা বাদ দিব বিক্রয় ভ্যাট। কি বাদ দিব? বিক্রয় ভ্যাট, এটাও সমন্বয়ে থাকবে। এই সবগুলো যোগ বিয়োগ করলে যেই অ্যামাউন্টটা আমি পাবো, এই অ্যামাউন্টটাই হচ্ছে আমার জন্য নিট বিক্রয়। তাহলে বলতো নিট বিক্রয় বাইর করা বুঝতে পারছি কিনা? অনেক সময় সৃজনশীলের ক নাম্বারে কিন্তু নিট বিক্রয় বাইর করতে বলবে। তো নিট বিক্রয়টা আমরা কিভাবে বাইর করব? বিক্রয় তার সাথে যোগ করব অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় যেই কথা, ধারে বিক্রয় একই কথা। তার থেকে বাদ দিব বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত যেই কথা, আন্ত ফেরত একই কথা। তার থেকে আমরা বাদ দিব বিক্রয় বার্তা অথবা কারবারি বার্তা। কারবারি বার্তা যেই কথা, বিক্রয় বার্তা একই কথা, ব্যবসায়িক বার্তা একই কথা, বাণিজ্য বার্তা একই কথা। তার থেকে আমরা বাদ দিব মুনাফাবিহীন বিক্রয়। কি বাদ দিব? মুনাফাবিহীন বিক্রয়। তারপরে আমি বাদ দিব বিক্রয় ব্যাট। কি বাদ দিব? বিক্রয় ব্যাট। এখন তুমি আমাকে বলো যে আমরা এই নিট বিক্রয়টা বাহির করা বুঝতে পারছি কিনা। আমি যে নিট বিক্রয়ের ফরম্যাটটা দেখাইলাম, এই নিট বিক্রয়ের ফরম্যাটটা আমরা বাহির করা বুঝতে পারছি কিনা।
অনেক সময় সৃজনশীলের ক নাম্বারে বলবে নিট বিক্রয়ের পরিমাণ বাইর করো, তখন আমরা নিট বিক্রয়টা কিভাবে বাইর করব? এইভাবে, অর্থাৎ যেটা বিক্রয়ের পরিমাণকে বৃদ্ধি করবে সেটা বিক্রয়ের সাথে যোগ করব, যেটা বিক্রয়ের পরিমাণকে হ্রাস করবে সেটা আমি বিয়োগ করে দিব। বলো তো আমরা বুঝতে পারছি কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? নিট বিক্রয়ের পরিমাণ বাইর করা বুঝতে পারছো কিনা বলো? নিট বিক্রয়ের পরিমাণ বাইর করা কি বুঝতে পারছি? নিট বিক্রয়ের পরিমাণ বাইর করা কি বুঝতে পারছি? আমার মনে হয় যে কথা বলতে মনে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, তাই তো? নিট বিক্রয়ের পরিমাণটা বাইর করা বুঝতে পারছো কিনা সেটা বলবা, অথবা এই জায়গার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যে এটা কেন হবে এবং এটা কেন হলো না, এটা কেন রেও মিলে থাকবে, এটা কেন সমন্বয়ে থাকবে, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। এবার দেখেন, নিট বিক্রয় থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে আমি বাদ দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ খরচ। বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা কি বা প্রত্যক্ষ খরচ জিনিসটা কি? যেটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত, যে ব্যয়গুলো ছাড়া পণ্য উৎপাদন করা যাবে না, যে ব্যয়গুলো ছাড়া পণ্য উৎপাদন করা যাবে না, ওই ব্যয়গুলোকে প্রত্যক্ষ ব্যয় বলে। কি ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। যেটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত, ওইটাই হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। যেমন সেগুলো কি কি? প্রারম্ভিক মজুত পণ্য। এই যে দেখো, এই প্রারম্ভিক মজুত পণ্য, এটা রেও মিলে থাকবে। এই টাকাটা আমরা মাঝখানের কলামে লিখবো। কোন কলামে লিখবো? মাঝখানের কলামে লিখবো। এরপরে দেখো, প্রারম্ভিক মজুত পণ্যের পরে আমরা নিয়ে আসবো ক্রয়। এই ক্রয় কথাটাও রেও মিলে থাকবে। এবার এই ক্রয়ের সাথে আমাকে কিছু জিনিস যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ নিট ক্রয় এই জায়গায় বাইর করতে হবে। তো নিট ক্রয় কিভাবে বাইর করবে? এই যে দেখো, ক্রয়ের সাথে যোগ করব অলিখিত ক্রয়, এটা সমন্বয়ে দেওয়া থাকবে। এবার তার থেকে আমি বাদ দিব মুনাফাবিহীন বিক্রয়, এটাও সমন্বয়ে থাকবে। বাদ দিব ক্রয় ফেরত, এটা রেও মিলও থাকতে পারে আবার সমন্বয়েও থাকতে পারে। বাদ দিব ক্রয় বার্তা, এটা সবসময় রেও মিলে থাকবে। বাদ দিব বিনামূল্যে পণ্য বিতরণ, এটা সবসময় সমন্বয়ে থাকবে। বাদ দিব পণ্য উত্তোলন, এটাও সমন্বয়ে থাকবে। বাদ দিব আগুনে বিনষ্ট পণ্য, এটাও সমন্বয়ে থাকবে। বাদ দিব ক্রয় ব্যাট, এটাও সমন্বয়ে থাকবে। আমি তোমাকে পাশাপাশি লিখে দিছি কোনটা সমন্বয়ে থাকবে, কোনটা রেও মিলে থাকবে। এবার ক্রয়ের সাথে এই জিনিসগুলো যোগ বিয়োগ করার পরে আমি যেই অ্যামাউন্টটা পাবো এটার নামই হচ্ছে নিট ক্রয়। যদি সৃজনশীলে নিট ক্রয়ের পরিমাণ বাইর করতে বলে তাহলে শুধু এতটুকু জায়গা আসবে, শুধু এতটুকু জায়গা আসবে। তাহলে বলেন তো নিট ক্রয় বাইর করা বুঝতে পারছেন কিনা? নিট ক্রয় বাইর করা বুঝতে পারছেন কিনা আমাকে এবার বলেন। বলেন নিট ক্রয় বাইর করা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। নিট ক্রয়, দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে নিট ক্রয়টা আসে। তো নিট ক্রয়টা তো আর সরাসরি দেওয়া থাকবে না, এটা আমাকে বাহির করে নিতে হবে। বাহির করার জন্য আমাকে কি করতে হবে? তার সাথে কিছু জিনিস যোগ বিয়োগ করতে হবে। সেই কোন জিনিসগুলো যোগ বিয়োগ করব? এই যে দেখেন আমি ফরম্যাটে সুন্দর করে তুলে দিছি। এই যে নিট ক্রয়, মাঝে মধ্যে সৃজনশীলের কথে কিন্তু নিট ক্রয়টা আসে যে নিট ক্রয়ের পরিমাণ বাইর করো। যদি নিট ক্রয়ের পরিমাণ বাইর করতে বলে তাহলে এই ক্রয় থেকে শুরু করে এই ব্যাট পর্যন্ত যা যা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো যোগ বিয়োগ করব। আর এই ব্যাটটা কিন্তু সবার লাস্টে আমি বাদ দিব। ব্যাট ধরতে হয় সবকিছু যোগ বিয়োগ করার পরে, এরপরে ব্যাট ধরার পরে ব্যাটটা বাদ দিতে হয়। অঙ্ক করার সময় আমি বুঝিয়ে দিব। এখন বলো এইটুক জায়গায় বুঝতে পারছো কিনা তোমরা? তোমরা কি বুঝতে পারছো এই জায়গাটা? এই জায়গাটুকু কি বুঝতে পারছো? তাহলে নিট ক্রয় কিভাবে বাইর করব? ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব, ক্রয় ফেরত বাদ দিব, মুনাফাবিহীন বিক্রয় বাদ দিব, ক্রয় বার্তা বাদ দিব, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য, ক্রয় ব্যাট, এই সবগুলো আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যেই অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে নিট ক্রয়। এবার আসো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আর কি কি বসবে। দেখো নিট ক্রয়ের পরে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যেই জিনিসগুলো অন্তর্ভুক্ত করব সেটা হচ্ছে মজুরি। মজুরি এটা রেও মিলে দেওয়া থাকবে, মজুরি। তারপরে আসবে ক্রয় পরিবহন অথবা আন্তঃপরিবহন অথবা শুধু পরিবহন, এই তিনটার যে কোনো একটা রেও মিলে দেওয়া থাকলে সেটা আমাকে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আনতে হবে। পরিবহন যেই কথা, ক্রয় পরিবহন একই কথা, আন্তঃপরিবহন একই কথা। পরিবহন যেই কথা, ক্রয় পরিবহন একই কথা, আন্তঃপরিবহন একই কথা। এই তিনটার যে কোনো একটা জিনিস থাকলে সেটা কিন্তু রেও মিলে আসবে। রেও মিল থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে নিয়ে আসবো। কেমন? তারপরে আসবে আমদানি শুল্ক। আমদানি শুল্ক যেই কথা, শুধু যদি শুল্ক থাকে তাহলে একই কথা হবে। আমদানি শুল্ক যেই কথা, শুধু যদি শুল্ক থাকে এটা আসবে, এটা রেও মিলে থাকবে। তারপরে আসবে কি? জাহাজ ভাড়া।
মানে জলযান ভাড়া, এটা রেও মিলে থাকবে, আসবে ডক চার্জ, এটাও রেও মিলে থাকবে, আসবে। তারপরে আসবে বন্দর চার্জ, এটাও রেও মিলে থাকবে, আসবে। তারপর এই সব জিনিসগুলো আমি যোগ বিয়োগ করে অ্যামাউন্টটা নামাবো, নামানোর পর তার থেকে আমি বাদ দিব সমাপনী মজুদ পণ্য। কি বাদ দিব? সমাপনী মজুদ পণ্য, এটা দেওয়া থাকবে সমন্বয়ে। এই যে সমাপনী মজুদ পণ্যের টাকাটা, এটা আমি এই জায়গা থেকে বাদ দেওয়ার পরে এই যে অ্যামাউন্টটা আসবে, এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমি ওই যে প্রথমে নিট বিক্রয় ব্যয় করছিলাম, ওই নিট বিক্রয় থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে যেই অ্যামাউন্টটা আসবে, এটাই হচ্ছে আমার মোট মুনাফা। এই যে দেখেন মোট মুনাফা। তো মোট মুনাফা বাইর করার সূত্রটা সহজ ছিল, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। কিন্তু এই জায়গায় তো আর সরাসরি দেওয়া থাকবে না, আমাদেরকে দেখে দেখে এন্ট্রিগুলো খুঁজে বাইর করে কোনটা নিট বিক্রয়ে যাবে, কোনটা বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে, সেটা সুন্দরভাবে লিখতে হবে। তারপর নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বলেন তো মোট মুনাফা পর্যন্ত বুঝতে পারছেন কিনা? মোট মুনাফা পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। মোট মুনাফা পর্যন্ত কি বুঝতে পারছেন? মোট মুনাফা পর্যন্ত কি বুঝতে পারছেন আমাকে একটু জানাবেন প্লিজ। মোট মুনাফা পর্যন্ত বুঝতে পারছেন? মোট মুনাফা পর্যন্ত কি বুঝতে পারছেন আমাকে একটু বলা যাবে? মোট মুনাফা পর্যন্ত কি বুঝতে পারছেন? মোট মুনাফা পর্যন্ত কি বুঝতে পারছেন? মনে রাখবেন, বহি পরিবহন থাকলে কিন্তু এই জায়গায় আনবেন না। বহি পরিবহন থাকলে কিন্তু এটা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আনবেন না, কারণ বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, আর বিক্রয় পরিবহন এটা আমাদের জন্য পরিচালন ব্যয়, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসবে না। এটা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসবে না, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসবে না। এবার আসেন, এবার আমরা মোট মুনাফার পরে আমরা বাহির করব পরিচালন মুনাফা। দেখেন, মোট মুনাফার পরে আমাদেরকে বাহির করতে হবে পরিচালন মুনাফা। দেখেন পরিচালন মুনাফাটা আমরা কিভাবে বাইর করব। পরিচালন মুনাফা বাইর করার নিয়মটা কি? এই যে দেখেন, পরিচালন মুনাফা বাইর করতে হবে, ওই যে আমরা যে মোট মুনাফা বাইর করলাম না, এই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়টা বাদ দিব। মোট মুনাফা থেকে আমরা কি বাদ দিব? পরিচালন ব্যয় বাদ দিব। এই যে দেখেন, পরিচালন ব্যয় বাদ দিব। এই যে মোট মুনাফা থেকে আমরা কি বাদ দিব? পরিচালন ব্যয়। তাহলে মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন ব্যয় বাদ দেই, তাহলে আমি পাবো পরিচালন মুনাফা। এই যে দেখেন, পরিচালন মুনাফা বাইর করার আগে আমাকে বাইর করতে হয় মোট মুনাফা, আর এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় মানে পরোক্ষ ব্যয়গুলো। একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক ধরনের ব্যয়ের প্রয়োজন পড়ে, ওই ব্যয়গুলোকে বলা হয় পরিচালন ব্যয়। যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মনিহারি, এই যে ব্যয়গুলো আছে না, এই ব্যয়গুলোকে আমরা একসাথে করলে যেটা পাই সেটা হচ্ছে পরিচালন ব্যয়। তো আসুন এটা আমরা ফরম্যাটের মাধ্যমে কিভাবে সাজাবো এটা নিয়ে একটু আলোচনা করি। এই যে দেখেন, মোট মুনাফা তো একটু আগে আমরা বাইর করছি, ওই মোট মুনাফা থেকে এখন আমরা বাদ দিব কি? পরিচালন ব্যয়। তাহলে লিখলাম বাদ পরিচালন ব্যয় বা পরোক্ষ ব্যয়। পরোক্ষ ব্যয় কেমন? পরিচালন ব্যয়ের আরেকটা নাম কি? পরোক্ষ ব্যয়। এই যে দেখেন, পরিচালন ব্যয়ের আরেকটা নাম কি? পরোক্ষ ব্যয়। এবার দেখেন, আসবে বেতন। আসবে কি? বেতন, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। আসবে ভাড়া, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। আসবে বিজ্ঞাপন, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। এই বিজ্ঞাপনের সাথে আমাকে বিনামূল্যে পণ্য বিতরণ যেটা সমন্বয়ে থাকবে, এটা যোগ করতে হবে। কেন বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের সাথে যোগ করবে? কোনো কারণ এটা বিজ্ঞাপনের পরিমাণকে বৃদ্ধি করে। বাবা, বিনামূল্যে পণ্য বিতরণ আমি বিজ্ঞাপনের সাথে কেন যোগ করব? কারণ এটা বিজ্ঞাপনের পরিমাণকে বৃদ্ধি করে, এই জন্য। তারপরে আসো, বাদ দিব বিলম্বিত বিজ্ঞাপন, এটাও কিন্তু সমন্বয়ে থাকে। বিলম্বিত বিজ্ঞাপনটা কি? বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে বিজ্ঞাপনের যেই টাকাটা বর্তমানে ব্যবহার হবে না, ভবিষ্যতে ব্যবহার হবে, ওই টাকাটাকে বিলম্বিত বিজ্ঞাপন বলে। আমি আবারও বলতেছি, বিলম্বিত বিজ্ঞাপন কি? বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে বিজ্ঞাপনের যেই টাকাটা আমার বর্তমান সময়ে ব্যবহার না হয়ে ভবিষ্যৎ বছরে মানে সামনের দিনে আমি ব্যবহার করব, ওইটাকে বিলম্বিত বিজ্ঞাপন বলে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনের একটা উদাহরণ দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন? এই যে দেখো, মনে করো আমরা বিজ্ঞাপন করছি। এই যে দেখো, বিজ্ঞাপন, মনে করো আমরা বিজ্ঞাপন করছি 30,000 টাকা। আমি 30,000 টাকার বিজ্ঞাপন করছি।
এই 30,000 টাকার বিজ্ঞাপন যে আমি করছি, এই বিজ্ঞাপনটা আমার 5 বছর চলমান থাকবে। কয় বছর? এই যে 5 বছর, ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিলাম 5 বছর। তার মানে এই 30,000 টাকার বিজ্ঞাপন আমার 5 বছর চলমান থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি অঙ্ক 5 বছরের করি নাকি 1 বছরের করি? একটু কমেন্ট করবেন। আমরা অঙ্ক করি 1 বছর, একটি হিসাবকাল। আমরা অঙ্ক করি কয় বছরের? 1 বছরের। 1 বছর মানে একটি হিসাবকালের। তো এই যে এই জায়গায় যে আমি বিজ্ঞাপন 5 বছরের জন্য করলাম, আমি তো অঙ্ক করব 1 বছরের, তাহলে আমি বেশি করছি কয় বছর? 4 বছর। ওই 4 বছরের টাকাটাই হবে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে কিভাবে বাইর করবা? এই যে দেখো, এই 30,000 টাকাকে তুমি 5 দ্বারা ভাগ করবা। 5 দ্বারা ভাগ করলে তোমার প্রত্যেক ভাগে কয় হাজার টাকা আসবে? 6,000 টাকা আসবে। এবার তুমি কয় বছরের জন্য বেশি করছো? 4 বছর। তাহলে 4 গুণ দাও, 4 গুণ দিলে কত আসবে? 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে তোমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। কি বিজ্ঞাপন? বিলম্বিত বিজ্ঞাপন। আর বিলম্বিত বিজ্ঞাপনের কাজ হচ্ছে কি? এটা আমাদের জন্য অলিক সম্পদ, কারণ এটা আমি বর্তমানে ব্যবহার করব না, এটা ভবিষ্যতে ব্যবহার করব, সামনের দিনগুলোতে ব্যবহার করব। এই জন্য এটা আমার জন্য অলিক সম্পদ। আর অলিক সম্পদ কখনো পরিচালন ব্যয়ের ভিতরে আসে না। এই জন্য বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপন বাদ দিয়া বর্তমানে কতটুকু খরচ হয়েছে ওইটা দেখাইতে হয়। এই জন্য আমরা বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপনটা কি করব? বাদ দিব। বলো তো বুঝতে পারছো কিনা বিলম্বিত বিজ্ঞাপন কি জিনিস? বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা কিভাবে লিখবো? এই যে এইভাবে লিখবো। এই যে দেখেন, বিজ্ঞাপন, মনে করেন 30,000 টাকা দেওয়া ছিল, তার থেকে আমরা বাদ দিয়ে দিব বিলম্বিত বিজ্ঞাপন। এই যে আমরা কি বাদ দিব? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন কয় হাজার পাইলাম? 24 না? এই যে 24,000, এটা বিয়োগ করে দিব, তাহলে থাকবে কয় হাজার? 6,000 টাকা। এই 6,000 টাকা হচ্ছে বিজ্ঞাপন খরচ, মানে এটা হচ্ছে অবলোপন হয়েছে। অবলোপন, অবলোপন মানে ব্যয়, মানে বিজ্ঞাপনের 6,000 টাকা অবলোপন হয়েছে। ভাই অবলোপন মানে কি? অবলোপন মানে ব্যয়। অবলোপন মানে কি? ব্যয়। মানে বিজ্ঞাপনের 6,000 টাকা অবলোপন হয়েছে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন এটা আমাদের জন্য কোন হিসাব? এটা আমাদের জন্য অলিক সম্পদ। কি সম্পদ? অলিক সম্পদ। বলে স্যার অলিক সম্পদ কি? যে সম্পত্তির কোনো বাজার মূল্য নাই। অলিক সম্পদের আরেকটা নাম আছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়। অলিক সম্পদের আরেকটা নাম হচ্ছে কি? অসমন্বিত ব্যয়। এখন বলেন বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বলেন বুঝতে পারছেন কিনা? একটু জানাবেন, বুঝতে পারলে জানাবেন আমাকে। এবার আসেন, তাহলে বিজ্ঞাপনটা আমরা কিভাবে বাইর করব? এই যে দেখেন, বিজ্ঞাপনের সাথে যদি বিনামূল্যে পণ্য বিতরণ থাকে সেটা আগে যোগ করে নিব। বিজ্ঞাপনের সাথে যদি বিনামূল্যে পণ্য বিতরণ থাকে সেটা আগে যোগ করে নিব, আর যদি না থাকে তাহলে আমি যোগ করব না। ওকে ফাইন। যদি প্রশ্নে বিলম্বিত বিজ্ঞাপন থাকে তাহলে বিজ্ঞাপন থেকে বাদ দিব, আর যদি না থাকে তাহলে তো বাদ দেওয়ার কোনো কিছুই নাই। এটা আমরা অঙ্ক না করলে বুঝবো না। কেমন? এই যে দেখেন, এই টোটাল টাকাটাকে বলা হয় বিজ্ঞাপন খরচ। দেখেন বিজ্ঞাপন খরচ কিভাবে বাইর করতে হয়। বিজ্ঞাপন খরচ বাইর করার জন্য আমরা এই জায়গায় 3টা লাইন ব্যবহার করব। কয়টা? 3টা। এই যে বিজ্ঞাপন, তার সাথে যোগ করব বিনামূল্যে পণ্য বিতরণ, বাদ দিব বিলম্বিত বিজ্ঞাপন। তো যোগ বিয়োগ করার পর যেই অ্যামাউন্ট আসছে এটাই হচ্ছে বিজ্ঞাপন খরচ। অনেক সময় সৃজনশীলের ক নাম্বারে কিন্তু বিজ্ঞাপন খরচটা বাহির করতে বলে, তো বাহির করতে বললে আমরা কিভাবে বাহির করব? এই যে বিজ্ঞাপন যোগ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ বিলম্বিত বিজ্ঞাপন। বলেন বুঝতে পারছেন? এবার আসেন, বিজ্ঞাপনের পরে কি আসবে? বিক্রয় পরিবহন অথবা বহি পরিবহন, এটা পরিচালন ব্যয়ের ভিতরে বসবে। তারপরে আসবে ভ্রমণ খরচ, উপযোগ খরচ, দালানের মেরামত, বীমা খরচ, ডাক ও তার খরচ, অফিসের বিদ্যুৎ খরচ। এই যে দেখেন, এই টাইপের যত খরচ আছে, বিক্রয় পরিবহন অথবা বহি পরিবহন, দালানের মেরামত, ভ্রমণ খরচ, পেকিং খরচ, এরপর হচ্ছে উপযোগ খরচ। উপযোগ খরচ বলতে কি বলে? বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, পানি বিল, এই গ্যাস বিল, এই টোটাল জিনিসগুলোকে বলা হয় উপযোগ খরচ। এই সবগুলো পরিচালন ব্যয়ের ভিতরে বসবে। কার ভিতরে বসবে? পরিচালন ব্যয়ের ভিতরে বসবে। কমেন্ট করে বলেন কার ভিতরে বসবে? পরিচালন ব্যয়। এই যে ভ্রমণ খরচ, উপযোগ খরচ, দালানের মেরামত, বীমা খরচ, ডাক ও তার, বিদ্যুৎ খরচ, এই সবগুলো জিনিস আমাদের কোথায় বসবে? পরিচালন ব্যয়ের ভিতরে বসবে। কোথায় বসবে? পরিচালন
ব্যয়ের ভিতরে বসবে। এরপরে আসেন, পরিচালন ব্যয়ের ভিতরে আরো অনেক জিনিস বসবে, সেগুলো কি? এই যে দেখেন, এই যে পরিচালন ব্যয়ের ভিতরে বসবে। এরপরে স্থায়ী সম্পদের মেরামত, যদি মেরামত করি তাহলে আসবে, স্থায়ী সম্পদ না, স্থায়ী সম্পদের মেরামত হইতে হইব। তারপর আসবে মণিহারি, মণিহারির আরেকটা নাম হচ্ছে স্টেশনারি, মণিহারির আরেকটা নাম কি? স্টেশনারি। এবার এই মণিহারি থেকে আমি বাদ দিব অব্যবহৃত মণিহারি। তবে একটা ছোট্ট কথা বলে দেই, যদি কখনো প্রারম্ভিক মণিহারি থাকে তাহলে সেটা মণিহারির সাথে যোগ করতে হবে। এই যে দেখো, মণিহারি খরচ কিভাবে বাইর করতে হয়, একটা লাইন ওই জায়গায় ওঠে নাই। এই যে দেখো, অনেক সময় মণিহারি খরচের পরিমাণ বাইর করতে বলবে। এই যে দেখো, মণিহারি খরচটা আমরা কিভাবে বাইর করব? মণিহারি এটা রেও মিলে দেওয়া থাকবে। মণিহারির আরেকটা নাম হচ্ছে স্টেশনারি। এই যে দেখেন মণিহারি, তার সাথে যোগ করব প্রারম্ভিক মণিহারি। কি মণিহারি? প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক মণিহারি। এবার তার থেকে বাদ দিব কি? অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি কি? মণিহারির যেই অংশটা আমি ব্যবহার করি নাই তাকে বলা হয় অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি। এই যে এইভাবে হচ্ছে মণিহারি খরচ বাইর করতে হয়। তাহলে এই যে দেখেন মণিহারি খরচটা কিভাবে বাইর করব? মণিহারি তার সাথে যোগ করব প্রারম্ভিক মণিহারি। দেখো মণিহারি তার সাথে যোগ করব প্রারম্ভিক মণিহারি। হ্যাঁ, মণিহারি এটা স্থায়ী সম্পদের মেরামত, এটা থাকবে রেওয়া মিলের ভিতরে। হ্যাঁ, অব্যবহৃত মণিহারি কোথায় থাকবে? এটা সমন্বয়ে থাকবে। দেখো মণিহারি খরচ কিভাবে বাইর করব? মণিহারি তার সাথে যোগ করব প্রারম্ভিক মণিহারি, তার থেকে বাদ দিব অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি এটা সবসময় সমন্বয়ে থাকবে। কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। প্রারম্ভিক মণিহারি এটাও সমন্বয়ে থাকবে। কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। আর মণিহারি এটা কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। একটা কথা মনে রাখবা, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যদি কোনো মণিহারি অন্তর্ভুক্ত থাকে এটা প্রারম্ভিক মণিহারি বলে। সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি কোনো মণিহারি অন্তর্ভুক্ত থাকে এটাকে সমাপনী মণিহারি বলে। আসেন, এবার পরিচালন ব্যয়ের ভিতরে আর কি কি বসবে একটু ভালো করে খেয়াল করেন। এই যে মণিহারি যোগ প্রারম্ভিক মণিহারি বাদ অব্যবহৃত মণিহারি, তাহলে আমরা মণিহারি খরচটা পেয়ে যাব। হ্যাঁ, তারপরে আসেন, স্থায়ী সম্পত্তির মেরামত বসবে। তারপরে স্থায়ী সম্পত্তির অবচয় থাকলে অবচয় বসবে। তারপরে অবলোপন থাকলে অবলোপন বসবে। এই জিনিসগুলো কিন্তু বসবে। এই যে কেমন? এই যে স্থায়ী সম্পদের মেরামত মানে স্থায়ী সম্পদ যদি মেরামত করি সেটা আসবে, স্থায়ী সম্পদের অবচয় থাকলে সেটাও আসবে, তারপরে হচ্ছে অবলোপন থাকলে সেটাও কিন্তু আসবে। কেমন? আশা করি বুঝতে পারছেন। যত প্রকার স্থায়ী সম্পদের অবচয় থাকবে, যন্ত্রপাতির অবচয়, দালান কোটার অবচয়, অফিস সরঞ্জামের অবচয়, মোটর গাড়ির অবচয়, ভ্যান গাড়ির অবচয়, যত ধরনের অবচয় থাকবে প্রত্যেকটা অবচয় পরিচালন ব্যয়ের ভিতরে আসবে। তারপরে আসবে ইজারা সম্পত্তির অবলোপন, সুনামের অবলোপন। যদি অবলোপন ধরতে বলে তাহলে অবলোপনটা আসবে, অবচয়টা আসবে। কেমন? এবার দেখেন প্যাকিং খরচ, এটাও কিন্তু আসবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনাদায় পাওনা খরচটা। এই অনাদায় পাওনা খরচটা আমরা অনেকেই কিন্তু বাহির করতে পারি না। এই অনাদায় পাওনা খরচটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই অনাদায় পাওনা খরচ বাহির করতে মানে অনাদায় পাওনা খরচটা কয় টাকা, এই যে অনাদায় পাওনা খরচটা কয় টাকা এটা বাহির করার জন্য আমাদেরকে 4টা লাইন ব্যবহার করতে হবে। কয়টা লাইন? 4টা লাইন। এই যে দেখেন অনাদায় পাওনা খরচ বাহির করতে আমাদেরকে 4টা লাইন ব্যবহার করতে হবে। কয়টা? 4টা। দেখেন আমি একটু বুঝাই দিই। বলেন অনাদায় পাওনা খরচ বাইর করতে কয়টা লাইন ব্যবহার করতে হবে? 4টা। অনাদায় পাওনা,
অনাদায় পাওনা যেই কথা কুরিন একই কথা, অনাদায় পাওনা যেই কথা কুরিন একই কথা, অনাদায় পাওনা যেই কথা কুরিন একই কথা। তো অনাদায় পাওনা খরচ বা কুরিন খরচটা বাইর করতে টোটাল 4টা লাইনের ব্যবহার হয়। টোটাল আমরা 4টা লাইন ব্যবহার করব। কয়টা? 4টা লাইন। দেখেন সেই 4টা লাইন কি? অনাদায়ী পাওনা, প্রথমে আসবে অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনার টাকাটা এটা রেওয়া মিলে দেওয়া থাকবে, রেওয়া মিলে দেওয়া থাকবে অনাদায়ী পাওনা বা কুরিন, অনাদায়ী পাওনা বা কুরিন। এবার তার সাথে আমি যোগ করব নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা। অর্থাৎ এই নতুন অনাদায়ী পাওনাটা কই থাকবে? সমন্বয়ে। সমন্বয়ে যদি কোনো অনাদায়ী পাওনা থাকে এটাকে নতুন অনাদায়ী পাওনা বলে। সমন্বয়ে যদি কোনো অনাদায়ী পাওনা থাকে এটাকে নতুন অনাদায়ী পাওনা বলে। এবার তার সাথে আমি যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি এটা আমরা যোগ করব। এটাও দেওয়া থাকবে সমন্বয়ে। এবার তার থেকে আমরা বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই পুরাতন মানে হচ্ছে যেটা রেওয়া মিলে থাকে এটাকে পুরাতন বলে। তো রেওয়া মিলে যদি কোনো সঞ্চিতি দেওয়া থাকে এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হয় আর কি। তাহলে এই যে এই রেওয়া মিলে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবার এই সবগুলো যোগ বিয়োগ করার পরে যেই অ্যামাউন্টটা আসে ওই অ্যামাউন্টটাই হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। এটাই হচ্ছে অনাদায়ী পাওনা খরচ বা কুরিন খরচ। এবার আসেন অনাদায়ী পাওনা জিনিসটা কি? অনাদায়ী পাওনা জিনিসটা হচ্ছে দেনাদারের কাছ থেকে যে অর্থ আদায়ের অযোগ্য তাকে অনাদায়ী পাওনা বলে। দেনাদারের কাছ থেকে যে অর্থ আদায়ের অযোগ্য মানে দেনাদারের কাছ থেকে যে টাকা আমি নিশ্চিতভাবে আদায় করতে পারবো না ওই অংশটাকে অনাদায়ী পাওনা বা কুরিন বলে। ওকে, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? মনে করো আমি ভবিষ্যতে দেনাদারের কাছে 1 লক্ষ টাকা পাবো, মানে আমি দেনাদারের কাছ থেকে 1 লক্ষ টাকা পাই। তো এই টাকাটা তো আমি ভবিষ্যতে তাদের কাছ থেকে আদায় করব, তাই না? তো এখন এই 1 লক্ষ টাকা দেনাদারের কাছ থেকে আদায় করার সময় হয়তোবা কিছু দেনাদার আমাকে টাকা নাও দিতে পারে, আবার দিয়েও দিতে পারে। এটা বলা যাচ্ছে না কি সম্পূর্ণ টাকা দিবে নাকি কিছু টাকা কম দিবে না কি করবে, কারণ ভবিষ্যৎ সর্বদাই কিন্তু অনিশ্চিত। তো এখন আমি চিন্তা করলাম যে ভবিষ্যতে যেহেতু আমি দেনাদারের কাছে 1 লক্ষ টাকা পাবো, এই জন্য আগে থেকে এই দেনাদারের উপরে আমি একটা পার্সেন্ট ধরছি যে হয়তোবা আমি 10% টাকা কমও পাইতে পারি। এই যে 1 লক্ষ টাকার 10% মানে 10,000 টাকা, হয়তোবা আমি দেনাদারের কাছ থেকে কিছু টাকা কমও পাইতে পারি। এই যে আমি আগে থেকে দেনাদারের উপরে যে একটা সঞ্চিতি তৈরি করে রাখলাম এটার নামই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। যদি এটা সমন্বয়ে থাকে এটা নতুন, যদি রেও মিলে থাকে এটা হয় পুরাতন। তাহলে অনাদায়ী পাওনা কোনটা? যেটা নিশ্চিত পাবো না ওইটা অনাদায়ী পাওনা, যেটা নিশ্চিত হয়ে গেছো তুমি ওইটা অনাদায়ী পাওনা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনটা? ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করার সময় হয়তো কিছু টাকা কমও পাইতে পারো আবার নাও পাইতে পারো, পাইতেও পারো। ওই যে একটা অনিশ্চিত, পাইতেও পারি নাও পাইতে পারি, ওই টাকাটাকে বলা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা আমাদের জন্য বিপরীত সম্পদ, কারণ এটা দেনাদারকে হ্রাস করে। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা আমাদের জন্য বিপরীত সম্পদ অথবা কন্ট্রা সম্পদ, কারণ এটা দেনাদারের পরিমাণকে কি করে? হ্রাস করে দেয়। বলো তো বুঝতে পারছো কিনা? এই যে দেখো অনাদায়ী পাওনা খরচ বাইর করতে 4টা লাইন ব্যবহার করতে 1 2 3 4। প্রথমটা আর লাস্টেরটা এই দুইটা দেওয়া থাকবে রেওয়া মিলে আর মাঝখানের দুইটা দেওয়া থাকবে সমন্বয়ে। এটা অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা, অর্থাৎ সমন্বয়ে কোনো অনাদায়ী পাওনা থাকলে এটা নতুন,
সমন্বয়ে কোনো সঞ্চিতি থাকলে এটা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি হয়। এবার দেখো এই অনাদায় পাওনার টাকা রেওয়া মিলে সরাসরি দেওয়া থাকবে। এই যে অনাদায় পাওনার টাকাটা সরাসরি রেওয়া মিলে দেওয়া থাকবে। এরপরে আমরা যোগ করব নতুন অনাদায় পাওনা, তার টাকাটাও রেওয়া মিলে সরাসরি দেওয়া থাকে। এই যে নতুন অনাদায় পাওনার টাকাটাও রেওয়া মিলে সরাসরি দেওয়া থাকে। এবার তার সাথে যোগ করব নতুন অনাদায় পাওনার সঞ্চিতি, এটা টাকাটা দেওয়া থাকবে না, এটা একটা পার্সেন্ট দেওয়া থাকবে, তোমাকে গণনা করে বাহির করতে হবে, মানে ওয়ার্কিং করে বাহির করতে হবে। এই যে এটার একটা পার্সেন্ট দেওয়া থাকবে, এইটার টাকাটা সরাসরি দেওয়া থাকবে না, এটার একটা পার্সেন্ট দেওয়া থাকবে, এটা গণনা করে বাহির করতে হবে। আর পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতির টাকাটা রেওয়া মিলে সরাসরি দেওয়া থাকবে। দেখো 4টা আইটেমের মধ্যে 3টা আইটেমের টাকা সরাসরি দেওয়া থাকবে, সরাসরি দেওয়া থাকবে। দেওয়া থাকবে না কয়টা আইটেমের টাকা? একটা আইটেমের টাকা, সেটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এই যে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা আমাকে ওয়ার্কিং করতে হবে, গণনা করে বাইর করতে হবে। এটা কার উপরে বাইর করব? দেনাদারের উপরে। কিভাবে? এই যে দেখো আমরা এটা দেনাদারের উপরে বাইর করব, অবশিষ্ট দেনাদারের উপরে বাইর করব। অবশিষ্ট দেনাদার, এই অবশিষ্ট দেনাদার বলতে কি বোঝায়? এই যে দেখো অবশিষ্ট দেনাদারটা আগে আমাকে বাহির করে নিতে হবে। অবশিষ্ট দেনাদারটা আমরা কিভাবে বাইর করব? এই যে রেওয়া মিলে যে দেনাদার দেওয়া থাকবে, এই দেনাদারের সাথে কিছু জিনিস তুমি যোগ বিয়োগ করবা, এটাই, আর কিছু না। মনে করো রেওয়া মিলে দেনাদার দেওয়া আছে, দেনাদারের টাকাটা কই দেওয়া আছে? রেওয়া মিলে দেওয়া আছে। এবার এই দেনাদারের সাথে ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় যদি থাকে সেটা যোগ করতে হবে। কেন? কারণ ধারে বিক্রয় করলে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। এই যে ধারে বিক্রয় থাকলে সেটা যোগ করে নিবা। ধারে বিক্রয় এটা সবসময় সমন্বয় দেওয়া থাকে। এবার সমন্বয় যদি বিক্রয় ফেরত থাকে সেটা দেনাদার থেকে বাদ দিবা। আবারও বলতেছি, এই বিক্রয় ফেরতটা সমন্বয় দেওয়া থাকতে পারে। যদি রেওয়া মিলে দেওয়া থাকে তাহলে বাদ দিবা না, সমন্বয় দেওয়া থাকলে বাদ দিবা। আবারও বলতেছি, বিক্রয় ফেরতটা সমন্বয় দেওয়া থাকলে বাদ দিবা না। আবারও বলতেছি, বিক্রয় ফেরতটা সমন্বয় দেওয়া থাকলে বাদ দিবা, রেওয়া মিলে দেওয়া থাকলে বাদ দিবা না। কারণ রেওয়া মিলের এন্ট্রিটা একবারে ব্যবহার হয়, যেটা আমি প্রথমে নিট বিক্রয় বাইর করতে বিক্রয় থেকে বাদ দিব, এটা আর কোথাও বাদ দিতে হবে না। কিন্তু সমন্বয়ের বিক্রয় ফেরতটা দুই জায়গায় বাদ যাবে, একবার বিক্রয় থেকে বাদ যাবে, আরেকবার দেনাদার থেকে বাদ যাবে। বলো বুঝতে পারছো কিনা? এরপরে এই দেনাদার থেকে আরেকটা জিনিস বাদ দিবা, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা। তবে কোনটা বাদ দিবা? নতুনটা, নতুন অনাদায়ী পাওনা, এটা বাদ দিবা। এই নতুন অনাদায়ী পাওনা এটাও কই থাকবে? সমন্বয় দেওয়া থাকবে। বাদ দেওয়ার পরে যোগ বিয়োগ করার পরে যেই অ্যামাউন্ট আসবে এটাই কিন্তু অবশিষ্ট দেনাদার। এবার এটার উপর একটা পার্সেন্ট ধরবা। কত পার্সেন্ট? এটা প্রশ্নে বলা থাকবে। পার্সেন্টটা ধরার পরে যেই অ্যামাউন্ট আসবে এই অ্যামাউন্টটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এইভাবে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির টাকাটা তোমাকে বাহির করে নিতে হবে। এইভাবে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির টাকাটা তোমাকে বাহির করে নিতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? টোটাল অনাদায়ী পাওনা খরচটা আমরা কিভাবে বাইর করলাম, এটা কি বুঝতে পারছো? এই যে দেখো, এই 4টা জিনিস বোঝানোর জন্য আমি কতটুকু জায়গা টানলাম। মনে রাখবা, এই 4টা জিনিস নিয়ে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 6 অধ্যায় আমি এটার পরে আলোচনা করব। মানে এই অধ্যায় শেষ করে তারপরে 6 অধ্যায়টা আলোচনা করব। ওই 6 অধ্যায়ের ভিতরে মাত্র এই 4টা জিনিস নিয়ে আলোচনা। এই যে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তারপর দেখো পরিচালন ব্যয়ের ভিতরে আর কি কি আসবে? দেনাদারের বার্তা সঞ্চিতি আসবে, সাধারণ খরচ থাকলে আসবে, কর ও অবিকর থাকলে আসবে, আপ্যায়ন খরচ থাকলে আসবে, রপ্তানি শুল্ক থাকলে আসবে, বিক্রয় প্রতিনিধির কমিশন থাকলে আসবে, বার্তা প্রদান আসবে, কমিশন প্রদান আসবে, স্থায়ী সম্পত্তির অবচয় আসবে, ইজারা সম্পত্তির অবলোপন আসবে, সুনামের অবলোপন আসবে, ব্যাংক চার্জ আসবে। দেখো পরিচালন ব্যয়ের ভিতরে আরো কতগুলো ব্যয় আসবে, খেয়াল করো সেই ব্যয়গুলো কি কি। জি জি,
অনাদায় পাওনা সঞ্চিতি এগুলো বিপরীত সম্পদ। এই যে দেখো দেনাদারের বার্তা সঞ্চিতি, এরপরে দেখো সাধারণ খরচ, কর অবিকর, আপ্যায়ন খরচ, রপ্তানি শুল্ক, বিক্রয় প্রতিনিধির কমিশন, বার্তা প্রদান, কমিশন প্রদান, স্থায়ী সম্পত্তির অবচয়, ইজারা সম্পত্তির অবলোপন, সুনামের অবলোপন, ব্যাংক চার্জ। এবার সবগুলো খরচ আমি একটা একটা করে ওই যে প্রথমে যে খরচগুলো শিখছি ওই খরচগুলো সহ এই খরচগুলো সবগুলো একটা একটা করে যোগ করব। যোগ করার পরে এই জায়গায় যে অ্যামাউন্ট আসবে এটাই হচ্ছে টোটাল পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়ের টাকাটা আমরা ওই যে মোট মুনাফা থেকে বাদ দিব, বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট আসবে এটাই হচ্ছে পরিচালন মুনাফা, এটাই হচ্ছে পরিচালন মুনাফা। এবার বলো পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছো কিনা, পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছো কিনা, পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছো কিনা। এবার বলো পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছো কিনা, পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, পরিচালন মুনাফা পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। এবার আসো পরিচালন মুনাফার পরে আমাদেরকে বাইর করতে হবে নিট মুনাফা। তো নিট মুনাফা আমরা কিভাবে বাইর করব, এই যে দেখো একটু লক্ষ্য করো। নিট মুনাফা, নিট মুনাফা আমরা কিভাবে বাইর করব, এই যে দেখো আমরা যে পরিচালন মুনাফাটা বাইর করব না, খেয়াল করো আমরা যে পরিচালন মুনাফা বাইর করব এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অপরিচালন আয়। কি যোগ করব, অপরিচালন আয়। অপরিচালন আয় যোগ করব আর তার থেকে বাদ দিব অপরিচালন ব্যয়, মানে অন্যান্য ব্যয়। অপরিচালন আয়কে বলে অন্যান্য আয় আর অপরিচালন ব্যয়কে বলে অন্যান্য ব্যয়। এই যে দেখো পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অপরিচালন আয় আর বাদ দিব আমি অপরিচালন ব্যয়। কেমন, তাহলে দেখি এবার অপরিচালন আয়ের ভিতরে কোন এন্ট্রিগুলো বসে আর অপরিচালন ব্যয়ের ভিতরে কোন এন্ট্রিগুলো বসে, একটু লক্ষ্য করবেন। এই যে দেখেন এই যে যোগ অন্যান্য আয়, অন্যান্য আয় মানে হচ্ছে অপরিচালন আয় আর অন্যান্য ব্যয় মানে হচ্ছে অপরিচালন ব্যয়। দেখেন সুদ, এক প্রকার সুদের আইটেমগুলো আসবে, মনে রাখবেন সুদের আইটেমগুলো। সুদ দুই ধরনের, একটা সুদ আমি পেয়ে থাকি আর একটা আমি দিয়ে থাকি। যেই সুদটা আমরা পেয়েছি ওইটা আমাদের জন্য আয়। সুদ দুই ধরনের, আবারও বলতেছি সুদ দুই ধরনের হয়। যেই সুদটা আমি পেয়েছি ওইটা আমার জন্য আয় আর যেই সুদ আমি দিয়েছি ওইটা আমার জন্য ব্যয়। এবার যেই সুদগুলো আমি পাবো যেমন ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, এইগুলো আমাদের জন্য অপরিচালন আয়। এই যে দেখো বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, এক প্রকার সুদের আইটেমগুলো অপরিচালন আয়। তারপরে প্রাপ্তিগুলো, প্রাপ্তি, এই যে দেখো ভাড়া প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, মানে সুদ আর প্রাপ্তিগুলো আমাদের জন্য অপরিচালন আয়। তারপরে শিক্ষানবিশ সালামি, সম্পদ বিক্রয় হতে মুনাফা। সম্পদ বিক্রয় করে যদি মুনাফা পাই সেটা। আরো একটা জিনিস এই জায়গায় মিসিং হয়েছে, সেটা হচ্ছে চালানি কারবারের মুনাফা। চালানি কারবারের মুনাফা, চালানি কারবারের মুনাফা, এটাও আমাদের জন্য অপরিচালন আয়। চালানি কারবারের মুনাফা, দেখো অপরিচালন আয়ের ভিতরে কি কি বসবে, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, মানে সুদের আইটেমটা যেটা আমি পেয়েছি। তারপরে প্রাপ্তিগুলো, বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি। হ্যাঁ, তারপরে শিক্ষানবিশ সালামি, তারপরে সম্পদ বিক্রয় হতে মুনাফা, চালানি কারবারের মুনাফা, চালানি কারবারের মুনাফা। আচ্ছা, চালানি কারবারের মুনাফাটা কি, এটা অঙ্ক করানোর সময় আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, ধৈর্য ধরো। এরপরে আসো অন্যান্য ব্যয়ের ভিতরে কি কি আছে। অন্যান্য ব্যয়ের ভিতরে আছে সুদ, যেটা আমি দিয়েছি, যেই সুদগুলো আমি দিয়েছি সেগুলো কি কি, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ। এই যে দেখো মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ। তারপরে সম্পদ বিক্রয় হতে ক্ষতি, শিক্ষানবিশ ভাতা, বিবিধ ক্ষতি। এই বিবিধ ক্ষতির ভিতরে কি কি থাকবে,
আগুনে বিনষ্ট, চুরি, হারিয়ে যাওয়া, দুর্ঘটনা, হ্যাঁ, এইগুলো বিবিধ ক্ষতির ভিতরে থাকবে। এবার আয়গুলো যোগ করে আমরা এই জায়গায় বসাবো, তারপরে ব্যয়গুলো আমরা এই জায়গায় নিয়ে আসবো। এবার আয় আর ব্যয় থেকে এই আয়টা পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব। আয়টা, এই যে অন্যান্য আয়ের টাকাটা আমি পরিচালন মুনাফার সাথে যোগ করে যে অ্যামাউন্টটা পাবো, ওই অ্যামাউন্ট থেকে অন্যান্য ব্যয়ের টাকাটা আমি বাদ দিব। বাদ দেওয়ার পরে আমার যেই অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত নিট মুনাফা। বলো টোটাল ফরম্যাটটা বুঝতে পারছো কিনা? যদি টোটাল ফরম্যাটটা মাথায় রাখতে পারো তাহলে মনে রাখবা একটা সৃজনশীল করতে 80% তথ্য এই বিশদ আয় বিবরণী থেকে নিতে হয়। তার মানে তুমি একটা সৃজনশীলের 80% শিখতে পারবা যদি বিশদ আয় বিবরণীটা পারো। বিশদ আয় বিবরণী না পারলে তুমি পারবা না অঙ্ক। আমি আবারও বলতেছি, বিশদ আয় বিবরণী না পারলে এই অধ্যায়ের অঙ্ক পারা সম্ভব না। বুঝতে পারছো কিনা বলো? বিশদ আয় বিবরণীর ফরম্যাট না পারলে এই অধ্যায়ের অঙ্ক পারা সম্ভব না। বিশদ আয় বিবরণীর ফরম্যাট না পারলে এই অধ্যায়ের অঙ্ক পারা কিন্তু সম্ভব না। আবারও বলতেছি, বিশদ আয় বিবরণীর ফরম্যাট না পারলে এই অধ্যায়ের অঙ্ক পারা সম্ভব না। অনাদায় পাওনা সঞ্চিতি বিপরীত সম্পদ কেন? কারণ এটা দেনাদারের পরিমাণকে কমিয়ে দেয়, সম্পদকে কমিয়ে দেয়, এই জন্য। এবার একটু খেয়াল করবেন, বাট্টা, কমিশন, এই টাকাগুলো যদি দুই পাশে দেওয়া থাকে তাহলে ধরবেন একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে প্রদান। কেমন? মনে করেন রেও মিলের দুই পাশে টাকা দেওয়া আছে, এই যে ডেবিট আর ক্রেডিট, বাট্টা। আরেকটা হচ্ছে কমিশন, এই যে বাট্টা দিয়ে দুই পাশে টাকা দেওয়া, কমিশন দিয়েও দুই পাশে টাকা দেওয়া। তাহলে ডেবিট পাশে যেটা দেওয়া এটা হচ্ছে ব্যয়, আর ক্রেডিট পাশে যেটা দেওয়া এটা হচ্ছে আয়। বাট্টা এবং কমিশন দিয়ে যদি রেওয়া মিলের দুই পাশে টাকা দেওয়া থাকে তাহলে আপনাকে একটা হচ্ছে ব্যয় ধরতে হবে আর একটা হচ্ছে আয় ধরতে হবে। মানে একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে প্রদান। ডেবিট পাশেরটা হচ্ছে প্রদান, ক্রেডিট পাশেরটা হচ্ছে প্রাপ্তি। কেমন? আগুনে বিনষ্ট, চুরি, হারিয়ে যাওয়া, এগুলোকে বিবিধ ক্ষতি নামে লিখতে হবে। আগুনে বিনষ্ট, চুরি, হারিয়ে যাওয়া, এগুলোকে বিবিধ ক্ষতি নামে লিখতে হবে। কেমন? আরেকটা কথা মনে রাখবেন, এটা হচ্ছে নোট, এগুলো হচ্ছে নোট। এই যে দেখেন, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, এগুলোর সাথে যদি পার্সেন্ট থাকে, এই যে মনে করেন লেখা আছে বিনিয়োগ 10%, বিনিয়োগ দেওয়া 20,000 টাকা, তাহলে আপনাকে ধরে নিতে হবে এই যে 10% বিনিয়োগের সাথে এই পার্সেন্টটা একটা সমন্বয়ের এন্ট্রি, এই পার্সেন্টটা একটা সমন্বয়ের এন্ট্রি, তার উপরে সুদ ধরতে হবে। তার উপরে কি ধরতে হবে? সুদ ধরতে হবে। এই যে এটা ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, এর সাথে পার্সেন্ট উল্লেখ থাকলে তাদের উপরে সুদ ধার্য করতে হবে। এই সুদ আমাদের জন্য কি হয়? এটা বকেয়া থাকবে। কি থাকবে? বকেয়া থাকবে। এটা কোন ধরনের এন্ট্রি? এটা সমন্বয়ের এন্ট্রি, তাই এটাকে দুই জায়গায় ব্যবহার করতে হবে। কথাটা মনে রাখবেন, ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, এই জিনিসগুলোর সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে 100% তাদের উপরে সুদ ধার্য করতে হবে। আর এই সুদটা আমাদের জন্য কি হবে? আমাদের জন্য বকেয়া হবে। অর্থাৎ এটা দুই জায়গায় যাইতে পারে, এটা অন্যান্য আয়ের ভিতরে যাইতে পারে, ব্যয়ের ভিতরে যাইতে পারে, আবার চলতি সম্পদ হিসেবে ব্যবহার হবে, চলতি দায় হিসেবে ব্যবহার হবে। কারণ ঋণের সুদ এটা দুই জায়গায় যাবে, একবার ব্যয় হিসাবে অন্যান্য ব্যয়ের ভিতরে যাবে, আবার দায় হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের ভিতরে যাবে। বিনিয়োগের সুদ এটা আমার জন্য আয়, একবার অন্যান্য আয়ের ভিতরে যাবে, আরেকবার চলতি সম্পদ হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এইভাবে বসাইতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, পণ্য ফেরত দিয়ে দুই পাশে টাকা দেওয়া থাকলে একটা ক্রয় ফেরত আর একটা বিক্রয় ফেরত। ডেবিট পাশেরটা হবে বিক্রয় ফেরত, ক্রেডিট পাশেরটা হবে ক্রয় ফেরত। একদম সব তথ্য আমি এই জায়গায় দিয়ে রাখছি, আশা করি তোমাদের সুবিধা হবে। অনাদায় পাওনা খরচ তো আমি বুঝিয়েছি। এবার আসো, এবার 2 নম্বর ফরম্যাটটা আমরা আলোচনা করব, মালিকানা সত্ত্ব বিবরণী। এটাও কিন্তু অনেক সময় বাহির করতে বলে।
মালিকানা সত্ত্ব বিবরণী বলতে বোঝাচ্ছে মালিকের স্বত্বাধিকার, মালিকের অধিকার, ব্যবসার উপর মালিকের দাবি, এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব বিবরণী। এবার মালিকানা সত্ত্ব বিবরণীতে কি কি আসবে? এই যে দেখো, মূলধন, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। অতিরিক্ত মূলধন, এটা সমন্বয়ে দেওয়া থাকবে। মূলধনের সুদ, এটা সমন্বয়ে দেওয়া থাকবে। মনে রাখবা, এই মূলধনের সুদ হচ্ছে সমন্বয়েরটা, কারণ সমন্বয়ের মূলধনের সুদ দুই জায়গায় বসবে। একটা মূলধনের সুদ কিন্তু আমরা অন্যান্য ব্যয়ের ভিতরে লিখছিলাম। হ্যাঁ, শুধু যদি রেওয়া মিলে দেওয়া থাকে তাহলে এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবে না, আসবে না, আসবে না। সমন্বয়ে দেওয়া থাকলে এটা দুই জায়গায় যাবে, একবার বিশদ আয় বিবরণীতে যাবে, আরেকবার মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে। আবারও বলতেছি, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, এগুলো শুধু যদি রেওয়া মিলে থাকে এগুলো মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবে না, আসবে না, আসবে না। এটা শুধু কোথায় আসবে? বিশদ আয় বিবরণীতে আসবে। আর মালিকানা সত্ত্ব বিবরণীতে কোন মূলধনের সুদ আর কোন উত্তোলনের সুদ আসবে, যেটা সমন্বয়ে থাকবে সেটাই আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে নিট লাভ, যেটা আমরা বিশদ আয় বিবরণী করে পাবো। তারপরে নিট লাভ থাকলে যোগ করব, আর নিট ক্ষতি থাকলে বিয়োগ করব। তারপরে বাদ দিব উত্তোলন, বাদ দিব পণ্য উত্তোলন, বাদ দিব উত্তোলনের সুদ, বাদ দিব আয়কর, বাদ দিব জীবন বীমা, যোগ করব সাধারণ সঞ্চিতি। সবগুলো যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্ট আসবে সেটাই মালিকানা সত্ত্ব বিবরণী। সবচেয়ে ছোট ফরম্যাট হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর ফরম্যাট। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? মালিকানা সত্ত্ব বিবরণীর ফরম্যাটটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। মালিকানা সত্ত্ব বিবরণীর ফরম্যাটটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। মালিকানা সত্ত্ব বিবরণীর ফরম্যাটটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। দেখেন, মালিকানা সত্ত্ব বিবরণীতে কি কি আসে? মূলধন যোগ অতিরিক্ত মূলধন, মূলধন যোগ অতিরিক্ত মূলধন, যোগ মূলধনের সুদ, যোগ নিট লাভ, যদি নিট লাভ হয় বাদ দেব ক্ষতি। বাই বিপরীত সম্পদ, এটা তো এই জায়গায় তো আমার খরচ বাহির করতে সম্পদটা বাদ দিতে হয়, বিপরীত সম্পদটা বাদ দিতে হয়, এই জন্য আসছে। এটা তো সম্পদ না, এটা বিপরীত সম্পদ, এটা বিপরীত সম্পদ। আমি তো বিপরীত সম্পদ এই জায়গায় বসে নেই, এটা খরচ বাহির করতে বিপরীত সম্পদটা বাদ দিতে হয়েছে। না, এই সাধারণ সঞ্চিতি এই জায়গায় প্লাস করলে কোনো সমস্যা নেই। দেখো, তাহলে মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ বা যোগ নিট লাভ, যদি নিট লাভ হয় যোগ করব। এবার বাদ দিব নিট ক্ষতি যদি আসে, বাদ দিব উত্তোলন, পণ্য উত্তোলন এটা সমন্বয়ে থাকবে, উত্তোলনের সুদ এটাও সমন্বয়ের, আয়কর এটা রেওয়া মিলে থাকে, জীবন বীমা এটাও রেওয়া মিলে থাকে, সাধারণ সঞ্চিতি এটাও রেওয়া মিলে থাকে। কেমন? এই সবগুলো আমরা যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্ট আসবে সেটাই হচ্ছে আমাদের জন্য কি? মালিকানা সত্ত্ব বিবরণী। বলেন তো মালিকানা সত্ত্ব বিবরণীটা বুঝতে পারছেন কিনা? মালিকানা সত্ত্ব বিবরণীটা বুঝতে পারছেন কিনা বলেন। 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 কোন অংশীদার টাকা যদি উত্তোলন করে নিয়ে যায় তখন সে প্রতিষ্ঠানকে সুদ দিতে হয়, এটা তো তার জন্য ব্যয়। মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে মালিকের স্বত্বাধিকার। কেমন? আশা করি বুঝতে পারছেন। বলেন বুঝতে পারছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাবেন বুঝতে পারছেন। দেখেন, এই জায়গায় কিন্তু আমাদের আরো একটা পর্ব রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আর্থিক অবস্থার বিবরণী। তো এই আর্থিক অবস্থার বিবরণীটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। কেমন? এরপরে আমরা সৃজনশীলে চলে যাব। এই যে সৃজনশীল আছে অনেক, এই সৃজনশীল গুলো আমি আপনাদেরকে বুঝাই দিব। তবে একটা কথা আমি বলবো, সেটা যদি আপনারা রাখতে পারেন তাহলে ভালো, আর যদি রাখতে না পারেন তাহলে সেটা আমার কিছু করার নেই। এই আর্থিক বিবরণী তাড়াহুড়া করে করানো যাবে না। এই আর্থিক বিবরণী ভালোভাবে বুঝতে হলে আমাকে সময় দিতে হবে। এখন আপনারা কি আমাকে সময় দিতে রাজি আছেন, নাকি আবার বলবেন যে তাড়াহুড়া করেন, তাড়াতাড়ি করেন, আমাকে তাড়াতাড়ি করে শেষ করে দেন? এখন আপনারা আমাকে জানান, এখন আপনারা আমাকে জানান, আপনারা কি সময় দিবেন নাকি আমি তাড়াহুড়া করব? যদি তাড়াহুড়া করেন তাহলে একদিনও আর্থিক বিবরণী শেষ করা যাবে, একদিনও শেষ করা যাবে।
আবার চাইলে এই আর্থিক বিবরণী আমি 7 থেকে 10টা ক্লাসও আমার লাগবে, 7 থেকে 10টা ক্লাস লাগবে। যদি একদম পুঙ্খানু নেই তাহলে মিনিমাম আমার 10টা ক্লাস লাগবেই লাগবে, পুঙ্খানু ভালোভাবে যদি আমি নিতে চাই তাহলে পুঙ্খানু ভাবে লাগবে। হ্যাঁ, পিডিএফ তো দিয়ে দিছে, পিডিএফ তো দেওয়া আছে। এখন সিদ্ধান্ত তোমাদের, কেমন সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবা এটা তোমাদের উপরে নির্ভর করে। তোমরা যেভাবে বলবা আমি সেভাবেই করব। হ্যাঁ, এখন আমি নিজের থেকে করতে যাব, তখন তোমরা আবার এক একজন এক এক নানা ধরনের কথাবার্তা বলবা, এগুলো বাবারে সহ্য হবে না। এজন্য আমি যতটুকু বলবো আমি পরিশ্রম করে পড়াচ্ছি, এই জায়গায় আমি বুঝাবো। এখন আমি যদি তাড়াহুড়া করি, এই ফরম্যাটটা আমি তাড়াহুড়া করলে তোমাকে আমি বুঝাবোটা কি, আমাকে বলো। তাড়াহুড়া করে পড়াশোনা হয় না, আর আর্থিক বিবরণী তারা আগেই না। এই যে আমি এমন ভাবে লিখছি যেন প্রত্যেকটা জিনিস তুমি যখন এই পিডিএফটা পাবা তখন যেন তোমার পড়তে সমস্যা না হয়, ধরলে যেন তোমার সমস্যা না হয়। প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ এই জায়গায় লিখে দিছি, কেমন? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাট পড়াবো, তারপরে একটা সৃজনশীল করাবো ইনশাআল্লাহ, কেমন? তো আজকে এই পর্যন্তই, কেমন? এই জিনিসটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এই বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণীর ফরম্যাটটা টোটাল যা পড়াইছি 2 দিনে, এটাকে সুন্দর করে নোট করে তোমরা জমা দিতে হবে। যদি তোমরা এটা আমাদের গ্রুপে জমা দাও, তোমরা এটা আমাদের গ্রুপে জমা দিবা এবং হৃদয়ের কাছে মানে মামুর বেটার কাছে এটা জমা দিবা। জমা না দিলে আমি কিন্তু পরবর্তী দিন ক্লাস করাবো না। জমা দিবা, যারটা সুন্দর হবে তাকে একটা গিফট দিব আমরা, যারটা সুন্দর হবে তাকে আমি একটা গিফট দিব। এটা সুন্দর করে এটা নোটটা তৈরি করে দিবা, কেমন? সুন্দর করে এটা নোটটা তৈরি করে দিবা। আমরা এই নোটটা কিন্তু পেজে আপলোড দিব। আমি আবারও বলতেছি, এইচডব্লিউটা নেন, মিনিমাম এই ফরম্যাটটা 4 বার লিখবেন, 4 বার লিখবেন নোটটা, বেসিক লেখাটা সহ। এই যে ফরম্যাটটা বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী 4 বার করে লিখবেন, 4 বার, ঠিক আছে? মনে থাকে যেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।